ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের যে উৎস থেকে টাকা প্রদান করতে হয় তাকে ব্যয় বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়ার যে সোর্স, এই সোর্সটাকে ব্যয় বলা হয়। যেমন পণ্য ক্রয় করলে টাকা দিতে হয়, চলে যায়। অফিস ভাড়া প্রদান, তুমি এখানে দেখো যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান টাকা চলে গেল, এই উৎসটি হলো গিয়ে আমাদের ব্যয়। অফিস কর্মীদের বেতন প্রদান, তো কর্মীদের বেতন প্রদান করলেও কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, তো এটাও কিন্তু একটি ব্যয়। দেখো এখানে ইলেকট্রনিক্স যেই বিক্রেতা, ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর যেই দোকান সব, এখানে দেখতে পাচ্ছি যে আমরা পুস্তক বিক্রেতা অর্থাৎ লাইব্রেরি। দেখো এখানে যে কাপড়ের দোকান, ফার্নিচার বিক্রেতার ক্ষেত্রে যে ফার্নিচারের দোকান বা শপ। দেখো এখানে সুপার শপ, মুদি সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখানে মেশিনপত্র বিক্রয়ের যেই বড় যে তোমরা দেখতে পাচ্ছ দোকান রয়েছে বা শপ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে চিত্রগুলো দেখতে পেলাম, এর মধ্যে আমরা দেখতে পেলাম যে পুস্তক বিক্রেতা যখন বই অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করে বিক্রয়ের জন্য, তখন কিন্তু এটা ক্রয়। তারপর আবার দেখো যে তোমার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রেতা, তারা যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আবার এই পণ্য কিনে, তখন এটা কিন্তু ক্রয়। তারপর তোমার মুদি সামগ্রী যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে চাল ডাল বা বিভিন্ন ধরনের মুদি সামগ্রী ক্রয় করে, এটাও কিন্তু ওই সময় ক্রয় হবে। অর্থাৎ যখন যেই কোনো প্রতিষ্ঠান বিক্রির উদ্দেশ্যে যাই কিছু ক্রয় করবে, তাই কিন্তু তোমার ক্রয় হিসেবে ধরা হবে। এই পণ্য ক্রয় এগুলো একটা ব্যয়। পণ্য ক্রয়ের দ্বারা মালিকানা সৃষ্টি হয়ে থাকে, বিক্রির উদ্দেশ্যে যা ক্রয় করা হয় তা ব্যবসায়ের ক্রয় দ্বারা হয়ে থাকে। পণ্য ক্রয় করার জন্য অর্থ প্রদান করতে হয়, এজন্য এটি একটি ব্যয়। যেমন নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়ে থাকে। পণ্য চুরি, নষ্ট, ব্যবহার ও বিতরণ হলে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যেমন অনেক সময় 5% বাট্টায় আমরা বিক্রি করতে দেখি যে ব্যবসায়ীরা, যেমন 5% বাট্টা রনি হতে পণ্য ক্রয় নগদে 20,000 টাকা। ক্রয় বাট্টা এখানে আমরা যদি 5% ধরি যে 1,000 টাকা, এটা হলো ক্রয় বাট্টা, এবং বাকি 19,000 টাকা কিন্তু আমাদের ক্রয়, কারণ 1,000 টাকা এখানে বাট্টা কমে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখানে দুটি চিত্র, যে একটি নিজ ব্যবসা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অন্য ব্যবসা প্রতিষ্ঠান। এই জিনিসটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যখন পণ্য ক্রয় করি, এই ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে এটি একটি ক্রয় ফেরত হিসেবে লিপিবদ্ধ করা হয়। এটা কিন্তু তোমার ক্রয়কে হ্রাস করে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা কিছু এই চিত্র দেখতে পাচ্ছি যে ভ্যান, কভার ভ্যান বা ট্রাক, কভার ভ্যান, তারপর প্লেন থেকে পণ্য নামানো হচ্ছে, তারপর ট্রেন, তারপরে আবার ভ্যান, বিভিন্ন যে আমরা কিছু চিত্র দেখতে পেলাম, এগুলো ছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিবহন খরচ মেটাতে হয়। এই পরিবহন খরচটা কিন্তু ব্যয়। যেমন ক্রয় বিক্রয়কালীন সময়ে যা যথাক্রমে আনয়ন বা পৌঁছানোর ক্ষেত্রে একটা ব্যয় নির্বাহ করতে হয়। ক্রয় বা আন্তঃপরিবহন হিসাব ও বিক্রয় পরিবহন বা বহি পরিবহন হিসেবে তা লিপিবদ্ধ হয়ে থাকে। সেগুলো এখানে দেখতে পাচ্ছ যে একটি জাহাজ দেখা যাচ্ছে এবং জাহাজে অনেক মালপত্র দেখা যাচ্ছে। এই জাহাজ ভাড়া বা জলযান ভাড়া একটি ব্যয়। পণ্য ক্রয় করার পর পণ্য ব্যবসায় আনার জন্য জাহাজ ভাড়া প্রদান করতে হয়, এটা কিন্তু একটা ব্যয়। দেখো সমুদ্র বন্দর, আমাদের বাংলাদেশে চট্টগ্রাম এবং মংলা যে সমুদ্র বন্দর রয়েছে, সমুদ্র বন্দর। ডক চার্জ একটি ব্যয়। ডক চার্জ হলো বন্দর খরচ। সমুদ্রপথে পণ্য আনয়নের ক্ষেত্রে বন্দর খরচ প্রদান করতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কুলি যারা আছেন, যা পণ্য যে আমাদের আনা নেওয়া করেন, কুলির মজুরি। অর্থাৎ আমাদের পণ্য দ্রব্য অনেক সময় আনা নেওয়ার ক্ষেত্রে যারা বহন করে থাকে, তাদেরকে যে মজুরি দিতে হয় সেটা হচ্ছে কুলির মজুরি। আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক একটি ব্যয়। পণ্য ক্রয় করার ক্ষেত্রে সরকারকে যে শুল্ক প্রদান করা হয় তা হচ্ছে আমদানি শুল্ক, এবং পণ্য বিক্রয় করার ক্ষেত্রে সরকারকে যে শুল্ক প্রদান করা হয় তা হচ্ছে রপ্তানি শুল্ক। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে একটা অফিস।
তো এই ভাড়া একটি ব্যয়। দেখো যে অফিস, কারখানা, শোরুম প্রভৃতি স্থানের ভাড়া পরিশোধ বা অপরিশোধ হলে ভাড়া হিসাবে খোলা হয়ে থাকে। প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাবও হতে পারে, যেমন অফিস ভাড়া, কারখানার ভাড়া, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে ভাড়া দিতে হয়। এই ভাড়া কিন্তু একটি ব্যয়। প্রিয় শিক্ষক, দেখো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে একটি অফিসের মধ্যে বিভিন্ন কর্মীরা এখানে কাজ করছে, অর্থাৎ বেতন হিসাব, কর্মীদের বেতন দিতে হয়। এর একটি ব্যয়। কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে বেতন হিসাবে লিপিবদ্ধ হয়। এখানে উল্লেখ্য কর্মচারীদের নামে কোনো হিসাব খোলা হবে না। দেখো এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে অনেক কর্মী রয়েছে এবং একজন কিন্তু পরিচালক রয়েছেন। উনি ব্যবসাকে পরিচালনা করেন, ওনার যে নির্দেশনায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হয়ে থাকে, পরামর্শ দেন, পরিকল্পনা করেন, বিভিন্ন ধরনের প্রেষণা বা যাই করেন ওই যে পরিচালক থাকেন। তো ওনাকে একটা সম্মান দিতে হয়, এটা একটা কিন্তু প্রতিষ্ঠানের ব্যয়। অফিস পরিচালনার জন্য অফিস পরিচালককে যে সম্মান প্রদান করা হয় তাই হচ্ছিল আমাদের পরিচালক সম্মান, এটা একটা ব্যয়। দেখো এখানে কলম, পেন্সিল, ফাইল কভার এগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়িক প্রয়োজনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হলে মনিয়ার হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যা মনিয়ার হিসাব হলো একটি ব্যয় হিসাব, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। দেখো তোমরা দেখো যে টিভিতে, রেডিওতে বিভিন্ন অ্যাড দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির অ্যাড রয়েছে, আবার রাস্তার পাশেও অ্যাড দেওয়া থাকে। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্নভাবে প্রচারণা করার জন্য অ্যাড দেওয়া হয়ে থাকে। বিজ্ঞাপন হিসাব, যেমন প্রতিষ্ঠানে প্রচারণা ও প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হলে বিজ্ঞাপন হিসাব খোলা হয়ে থাকে, যেমন পোস্টার, ব্যানার, রেডিও, টিভি, বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি কারণ উল্লেখযোগ্য। উপযোগ খরচ, ব্যয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ বিল, পানি ও গ্যাস বিল প্রদান করতে হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের উপযোগ খরচ হিসেবে বিবেচনা করে থাকে। কর, অবিকর একটি ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারকে কর দিতে হয়। দেখো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগুনে পুড়ে গিয়েছে, অর্থাৎ দেখো বিমা সালামি। প্রতিষ্ঠানের ঝুঁকি নিরসনের জন্য বিমা সালামি প্রদান করতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের সময় দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য বিমা করে রাখা হয়। যাতায়াত খরচ একটি ব্যয়। ব্যবসা প্রয়োজনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে যাতায়াত খরচ প্রদান করতে হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যোগাযোগের জন্য এই মোবাইল ফোন বিল, ইন্টারনেট বিল এবং যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের চিঠিপত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা যে চিত্রটি দেখলাম ডাক ও তার ব্যয়। অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা অফিসের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে, যেমন টেলিফোন বিল, মোবাইল ফোন বিল, ইন্টারনেট বিল, এই বিল দিতে হয়। এই ডাক ও তার যে বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে, এখানে প্রতিষ্ঠানের একটি ব্যয়। প্রিয় শিক্ষক, দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন আদালতের কিছু বিষয় রয়েছে, যেমন আইন খরচ একটি ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক সময় মামলার জন্য বিভিন্ন ধরনের খরচ মেটাতে হয়, এই যে খরচ মেটানো হলো এটা ব্যয়। কুঋণ হিসাব একটি ব্যয়। দেনাদারের মৃত্যু, দেউলিয়া বা অন্য কোনো কারণে অর্থ আদায় অসম্ভব হলে কুঋণ হিসাব খোলা হয়ে থাকে। এখানে উল্লেখ্য সন্দেহযুক্ত পাওনার জন্য কুঋণ সঞ্চিতি হিসাব খোলা হয়ে থাকে। প্রিয় শিক্ষক, দেখো যে এখানে আমরা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফার্নিচার দেখতে পাচ্ছি, চেয়ার, টেবিল, আলমারি। দেখো যে স্থায়ী সম্পত্তি অনেক সময় ব্যবহারের কারণে মূল্য হ্রাস পেয়ে থাকে, পূরণ হয়ে যায়, তো হ্রাসপ্রাপ্ত অংশের জন্য অবচয় হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অবচয় একটি কিন্তু আমাদের ব্যয় হিসেবে ধরা হয়ে থাকে। দেখো এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় মেরামত করতে হয় বা যন্ত্রপাতি মেরামত করতে হয়, মেরামত হিসাব কিন্তু একটি ব্যয়। স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি ইত্যাদি মেরামতের জন্য সাধারণভাবে মেরামত হিসাবে লিপিবদ্ধ করা হয়। মেরামতের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের ফলে সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পেলে মেরামত হিসাবে লিপিবদ্ধ না করে সংশ্লিষ্ট সম্পদ হিসেবে ডেবিট করতে হয়।
শিক্ষকের ভাতা একটি ব্যয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাদের প্রতিষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রম শিখতে আসে, তাহলে যে সময় পর্যন্ত তিনি আমাদের প্রতিষ্ঠানে থাকবেন এবং ওই সময়ে তাকে নামমাত্র কিছু সম্মানী প্রদান করতে হয়, যেহেতু উনি আমাদের প্রতিষ্ঠানে টুকিটাকে কাজ করে থাকেন, তো সম্মানী প্রদান করতে হয়, তাকে শিক্ষকের ভাতা বলা হয়ে থাকে। কমিশন প্রদান, এই বিষয়টি হলো এটি একটা ব্যয়। আমাদের ব্যবসায়ের পণ্যদ্রব্য বিক্রয়কর্মী কমিশনের মাধ্যমে বিক্রি করে থাকে, অর্থাৎ আমরা কমিশনের বিনিময়ে তা বিক্রি করে থাকি। আলোচনা করব প্রদত্ত বার্তা একটি ব্যয়। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান বা তা বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ দেনাদার হতে আমরা টাকা পাবো, কিন্তু তাদের থেকে টাকা আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমরা ছাড়ের মাধ্যমে তাদের টাকা আদায় করি। অর্থাৎ আমরা 20,000 টাকা পেতাম, তাদেরকে আমরা 1,000 টাকা ছাড় দেওয়ার কারণে 19,000 টাকা পেলাম। অর্থাৎ 1,000 টাকা যে আমরা ছাড় দিলাম, এই ছাড় হচ্ছে হলো প্রদত্ত বার্তা। অর্থাৎ দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যে ছাড় দেওয়া হয় তা হচ্ছে হলো প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা একটি ব্যয়। প্রদত্ত সুদ হিসাব একটি ব্যয়। অর্থাৎ সুদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সুদ হিসাব খুলতে হয় এবং প্রদত্ত সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ ইত্যাদি এখানে সুদ প্রদান করতে হয়, একটি ব্যয়। আমরা জানি যে তুমি যে ঋণ করলা, ধরো ঋণ করেছো, তো ঋণ করলে তোমার টাকাটা পরিশোধ করতে হবে এবং যে সুদ দিতে হয় এটাও কিন্তু একটা ব্যয়, কারণ এটাও দিতে হচ্ছে, ওটা পরে পরিশোধ করবে, এই জন্য দায়। আর এটা তোমার প্রতিনিয়ত বা মাসে বা 1 বছরের মধ্যে তুমি পরিশোধ করছো। ঋণ দায় পরিশোধ করতে, সুদও পরিশোধ করতে হয়, অর্থাৎ দায় থেকে যে সুদ হয় এটা হলো ব্যয়, আর এই ব্যয় পরিশোধ করতে হয়। আমরা এখন আইনি আলোচনা করব। ব্যবসা প্রতিষ্ঠানের যে উৎস থেকে টাকা আসে বা অর্থ পাওয়া যায় তাকে আয় বলা হয়ে থাকে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি পণ্য বিক্রি করা হয় টাকা কিন্তু আসে, তো এটাই কিন্তু আয়। গ্রাহকদের সেবা প্রদান করে অর্থপ্রাপ্তি, বিনিয়োগ হতে লভ্যাংশ প্রাপ্তি, বাড়ি ভাড়া পাওয়া গেল, এই বিষয়গুলো কিন্তু তোমার আয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পাওয়ার যে সোর্স বা উৎস তাই কিন্তু আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা, এখানে ক্রেতা বিক্রেতাদের কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই চিত্র দ্বারা আমরা বুঝি যে পণ্য, আমরা অনেক সময় কিন্তু দেখি যে পণ্য বিক্রি করা হয়, পণ্য বিক্রি করলে কিন্তু টাকা আসে, একটা আয়। পণ্য বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়ে থাকে, নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। পণ্য বিক্রয় করাতে ব্যবসায়ের অর্থ পেয়ে থাকে, এজন্য এটি একটি আয় হিসেবে ধরা হয়ে থাকে। দেখো, আমাদের অনেক সময় আমাদের নিজ প্রতিষ্ঠান এবং ক্রেতা বা গ্রাহক, আমরা এই ক্রেতার কাছে পণ্য বিক্রি করে থাকি, তখন এই বিক্রিকৃত পণ্য ফেরত পাওয়া গেলে এটি বিক্রয় ফেরত হিসেবে লিপিবদ্ধ করা হয়, এটি একটি আয় হ্রাস করে এটি। তো এই যে বিষয়টি আমাদের এটা মনে রাখতে হবে, অবশ্যই আমাদের বিক্রয় কমিয়ে রাখে। অর্থাৎ তুমি 10 লাখ টাকা বিক্রি করেছো, 1 লাখ টাকা পণ্য ফেরত পেয়েছো, তো এটা কিন্তু তোমার বিক্রয় কমে গেল। উপভাড়া প্রাপ্তি একটি আয়। ব্যবসায়িক প্রয়োজনে আমরা অনেক সময় বাড়ি ভাড়া করে থাকি। এই বাড়ি ভাড়া সম্পূর্ণ অংশ আমাদের অনেক সময় প্রয়োজন নাও হতে পারে। যেতটুকু আমাদের খালি থাকবে, যা আমরা ভাড়া দিয়ে ভাড়া পেয়ে থাকি, তা হলো উপভাড়া। অর্থাৎ তুমি একটি বিল্ডিং তুমি ভাড়া নিয়েছো 5 তলার, এর মধ্যে তুমি 1/3 তুমি ভাড়া দিয়েছো, তো 2 অংশ তুমি থাকো, 1 অংশ তুমি ভাড়া দিয়েছো, যে তুমি ভাড়া পাও, এটি উপভাড়া প্রাপ্তি। শিক্ষণীয় সালামি একটি আয়। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে ব্যবসায়িক কার্যক্রম শিক্ষাদানের মাধ্যমে যে সম্মানী পেয়ে থাকে তাই হলো শিক্ষণীয় সালামি। কমিশন প্রাপ্তি একটি আয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য, বেশি যদি পণ্যদ্রব্য বিক্রি করতে পারে, অনেক সময় প্রস্তাব দেওয়া হয়, অফার থাকে, তো পণ্যদ্রব্য কমিশনের বিনিময়ে বিক্রি করে দেওয়ার ফলে যে অর্থপ্রাপ্তি ঘটে তাই হলো কমিশন প্রাপ্তি। অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য আমরা বিক্রি করে যে কমিশন পেয়ে থাকি। প্রাপ্ত বার্তা হিসাব একটি আয়। পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাওয়া গেলে তা বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়। বার্তা প্রাপ্তির জন্য প্রাপ্ত বার্তা হিসাব পৃথক নামে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ পণ্য ক্রয় করার ক্ষেত্রে পাওনাদার সৃষ্টি হয়ে থাকে। পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমাদের পাওনাদার সৃষ্টি হয়ে থাকে। পাওনাদার সৃষ্টি হলে পাওনাদারকে পরিবর্তে টাকা আমাদেরকে পরিশোধ করতে হয়। আর এই পরিশোধ করার সময় আমরা যে ছাড় পেয়ে থাকি, অর্থাৎ 20,000 টাকা আমাদের থেকে পেত, তো আমরা তাদেরকে 19,000 টাকা দিলাম, 1,000 টাকা আমরা ছাড় পেলাম, বা তারাই আমাদেরকে বললো যে 1,000 টাকা কমে
আপনারা 19,000 টাকা পরিশোধ করেন। তো আমরা যে 19,000 টাকা পরিশোধ করলাম তা হচ্ছিল পাওনাদার, আমরা পাওনাদার হিসেবকে ওই পাওনাদার দিকে কমলো। আর এদিকে যে 1,000 টাকা আমরা ছাড় পেলাম, ছাড় পাওয়াটা হচ্ছিল বাট্টা প্রাপ্তি, আর এই বাট্টা প্রাপ্তি হিসাব প্রতিষ্ঠানের একটি আয়। প্রাপ্ত সুদ একটি আয়। প্রাপ্ত সুদ প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সুদ হিসাব খুলতে হয়। ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, ঋণ প্রদানের সুদ, অর্থাৎ এই সুদের অর্থগুলো প্রতিষ্ঠান পেয়ে থাকে। বিনিয়োগের থেকে সুদ পেয়ে থাকে, ঋণ প্রদানের ক্ষেত্রে সুদ পেয়ে থাকে, ব্যাংক জমার থেকে সুদ পেয়ে থাকে, অর্থাৎ সুদ পেলে আয়। আর সম্পদ থেকেই সুদ সৃষ্টি হয়। সম্পদ, এই টাকাগুলো তুমি পরবর্তীতে পাবে এবং সুদটা তুমি স্বল্প মেয়াদি প্রতিষ্ঠানে তুমি 1 মাস 2 মাস বা বছর 1 বছরের মধ্যে পাচ্ছ, যেন এটা আয়। বন্ধুরা, আমাদের সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করার জন্য যা ক্রয় করা হবে তাই স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ তুমি যেই সমস্ত বিষয়, যা তুমি পণ্যদ্রব্য তুমি ক্রয় করলে, তো এগুলা বিক্রির জন্য নয়, তুমি এগুলা তোমার ফার্নিচার, আসবাবপত্র, চেয়ার টেবিল, এসি, এগুলো কিন্তু তুমি ব্যবহারের জন্য তুমি ক্রয় করলে, এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার হবে। যেমন আমরা একটু দেখি যে পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করা হয় না, শুধুমাত্র প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য ক্রয় করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ভূমি ও দালান কোঠা ক্রয়, এগুলো কিন্তু স্থায়ী সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে সম্পদের ক্ষেত্রে আরেকটি ভাগ চলতি সম্পদ। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পত্তি দেখলাম এবং কিছু আসলে চলতি সম্পদ, অর্থাৎ এগুলা কিন্তু বাড়ে কমে এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে। যেমন তুমি দেখো যে এখানে ব্যাংকে জমা হাতে নগদ টাকা, আজকে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা বিক্রি হয়েছে, আবার আগামীকালকে 10,000 টাকা বিক্রি হয়েছে, বা এরকম দেখো বাড়তেছে। আবার অনেক সময় তুমি বিভিন্ন প্রয়োজনে তুমি পণ্যদ্রব্য কিনো, তখন আবার টাকা যায়। অর্থাৎ কিছু সময় তুমি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লেনদেনে তুমি টাকা পেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার টাকা প্রদান করলে। তো এই যে টাকা দেওয়া এবং পাওয়া, এগুলো কিন্তু এই চলমান চলতি সম্পদ, অর্থাৎ খুব দ্রুত নগদ অর্থ রূপান্তর করা যায়, বা নগদ অর্থ দ্বারা তুমি দ্রুত যে কোনো তুমি প্রয়োজন তুমি মেটাতে পারলে। ব্যাংকে জমা অর্থ হাতে নগদ টাকা বাকিতে বিক্রি করলে টাকা না পাওয়া গেলে দেনাদার সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ দেনাদার থেকে আমরা টাকাটা পাবো। এই টাকা যে পাবো, ভবিষ্যতে সুবিধা পাবো, এই সুবিধাটাও তোমার চলতি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, একটা অফিসের যে আসবাবপত্র প্রয়োজন হয়, চেয়ার টেবিল, ফার্নিচার, আলমারি, বিভিন্ন ধরনের যে বিষয়, শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আসবাবপত্র হিসেবে একটি সম্পদ, একটি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ার টেবিল, আলমারি, শোকেজ, ফাইল, ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় হলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা একটি মেশিন দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে। কলকবজা ও যন্ত্রপাতি হিসাব একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ব্যবহার করা হয়ে থাকে, দীর্ঘদিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উৎপাদন ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বা বিভিন্ন যে উৎপাদনের জন্য এই মেশিন ক্রয় করা হয়ে থাকে, এই মেশিনটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিল্ডিং, অফিস, আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ ভূমি ও দালান ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিজস্ব ভূমি ও দালান অনেক সময় ক্রয় করা হয়ে থাকে। এই ভূমি ও দালান ব্যবসার একটি স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কৃষিক্ষেত্রে দেখো এখানে আমরা কম্পিউটার, তারপর হচ্ছিল এসি, ফটোকপিয়ার মেশিন, এগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রায় দেখে থাকি। অফিস সরঞ্জাম হিসাব সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের জন্য কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ এবং বিশেষ কারণে এগুলো বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে
খোলা হয়ে থাকে। এই অফিস সরঞ্জাম কিন্তু ব্যবসার একটি স্থায়ী সম্পদ, যা আমাদের দীর্ঘদিনের জন্য আমরা ব্যবহার করে থাকি। সেখানে দেখো এখানে ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, তারপর এখানে রয়েছে হলো পেপার যে ওয়েচার, এইগুলো হচ্ছে হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা জানি যে ব্যবহার হয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা যে চিত্রগুলো দেখলাম এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বা অফিস সাপ্লাইজ হিসাব ধরা হয়ে থাকে। এই অফিস সাপ্লাইজ প্রতিষ্ঠানের একটি সম্পদ ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, পেপার ওয়েট ইত্যাদি, যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, এই সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সুনাম। আর সুনাম হচ্ছে হলো ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম একটি মূল্যবান ভূষণ। দীর্ঘদিন কার্যক্রম করতে থাকলে ব্যবসায় সুনাম অর্জিত হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম এর একটি মূল্য ধরা হয়ে থাকে। অর্থাৎ তো পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি অনেক সময় একটা প্রতিষ্ঠান অনেক ভালো চলে, ক্রেতারা খুব ভিড় করে, তো এর মূল কারণ হচ্ছে সুনাম। যেমন 10 বছর আগে যে ব্যবসা প্রতিষ্ঠান চলে আসছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সুনাম আছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান সহজে সুনাম হয় না, এর জন্য সময়ের প্রয়োজন হয়ে থাকে। দেখো এখানে আমাদের দালান, জমি, মেশিন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার প্রয়োজনীয় কোনো স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালান বা মেশিন নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া হয়ে থাকে। দীর্ঘদিনের জন্য অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য প্রতিষ্ঠান কোনো স্থায়ী সম্পত্তি যদি ভাড়া করে থাকে, তাহলে এই যে প্রতি বছর বছর কিন্তু অবলোপন হয়, মানে এটা সময় অনুসারে টাকা বা এটার মূল্য কমে আসে, এটা একটা সম্পত্তি হিসেবে ধরা হয়ে থাকে। ট্রেডমার্ক। প্রিয় শিক্ষক, দেখো এখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো বা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। পণ্য বা সেবার ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হয় ট্রেডমার্ক। ট্রেডমার্ক একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বা সেবার জন্য চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এই চিহ্নকে ট্রেডমার্ক বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষক, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটেন্টের একটি চিহ্ন। প্যাটেন্ট একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের ক্ষেত্রে অনেক সময় সরকারের সাথে চুক্তি করতে হয় যাতে অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করতে না পারে। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করে তাতে পরবর্তীতে আইনি সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একজন আবিষ্কারক একটি বিষয় আবিষ্কার করেছেন, তো উনি ব্যবসায় এটা বাজারজাত করছেন, তো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কেউ যাতে এই নকল করতে না পারে এই জন্যই এই প্যাটেন্ট সত্ত্ব সরকারের সাথে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিনিয়োগ। বিনিয়োগ একটি সম্পদ। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙ্গানো হলে বিনিয়োগ হিসেবে বিরোধ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখি যে শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, প্রাইজ বন্ড ইত্যাদি যে বিষয় রয়েছে এই বিষয়গুলো বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই বিনিয়োগের অর্থ কিন্তু আমরা পরবর্তীতে আবার পাবো, কিন্তু আমাদের সময় সময় লভ্যাংশ পাচ্ছি, তো লভ্যাংশ তো আমাদের আয়, আবার বিনিয়োগের এই পরবর্তীতে টাকা পাবো, এটা কিন্তু আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নগদান বিষয় যে রয়েছে, এই নগদান কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ধরা হয়। লেনদেনের ধারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটলে নগদান হিসাবে বিরুদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নগদ অর্থ দ্বারা যখন যে কোনো মুহূর্তে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো, তুমি বিনিময় করতে পারো। সবচেয়ে সহজ এবং তরল যে মাধ্যম নগদান কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ হিসাবে ধরা হয়ে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যাংক অর্থাৎ খোলা হয়। আমরা যখন ব্যাংকে একটা হিসাব খুলি, ব্যাংক আমাদের হিসাব রাখে, আমরাও রাখি। তো আমরা যখন টাকা কোনো সময় ব্যাংকে জমা দিই বা ব্যাংকে উত্তোলন করি, তো আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু ব্যাংকের হিসাব যেই রয়েছে এই ব্যাংকের হিসাবের মাধ্যমে আমরা টাকা অনেক সময় দিই, উত্তোলন করি, তা কিন্তু ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। কারণ ব্যাংক হিসাব একটি সম্পদ। লেনদেনের ধারা ব্যাংকের জমাকৃত অর্থ বৃদ্ধি ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। প্রাইম ব্যাংকে হিসাব খোলা হলো ৬,০০০ টাকা, ব্যাংকে জমা ২,৫০০ টাকা।
ব্যাংক হতে উত্তোলন হলো 6,000 টাকা, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। আমরা কয়েকটি দেখলাম যে এই বিষয়গুলোর দ্বারা কিছু লেনদেন, অর্থাৎ ব্যাংকে টাকা আমাদের হিসাবে বাড়লে এবং কমলে এই বিষয়গুলো আমাদের ব্যাংক হিসেবে লিপিবদ্ধ করা হতে হবে। আর ব্যাংকে যদি আমাদের কোনো জমা টাকা থাকে, এই ব্যাংকে জমা টাকা আমাদের নগদ অর্থের মতোই তরল হিসেবে কাজ করে। এই ব্যাংকের এই জমা টাকা আমাদের কিন্তু সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মজুত পণ্য হিসাব, দেখো ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকাল শেষে অবিকৃত থেকে যায়। আমাদের অনেক পণ্য কিন্তু তোমার বছর শেষে সবই বিক্রি হয় না, কিছু পণ্য থেকে যায়। হিসাবকালের শেষ তারিখে এর পরিমাণ নির্ণয় করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ এবং পরবর্তী বছর হিসাবকালে প্রথম দিনে প্রারম্ভিক মজুদ হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রথম দিনে কিন্তু তোমার এই বছরের শেষ হলো সমাপনী মজুদ পণ্য এবং আগামী বছরের প্রথম দিনে এই পণ্যটাই হলো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য। একটা উদাহরণ তোমাদের দিই যে এই বছরে আমাদের 5 লক্ষ টাকা ক্রয় করা হয়েছিল, 4,80,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। তো 20,000 টাকার 4,80,000 টাকা পণ্য বিক্রি করা হলে আরও 20,000 টাকার পণ্য কিন্তু আমার প্রতিষ্ঠান রয়ে গিয়েছে। তো যেটা রয়ে গিয়েছে তা কিন্তু সমাপনী মজুদ পণ্য, কিন্তু পরের বছর যেটা প্রথম তারিখে সেটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য। এই 20,000 টাকা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য হিসেবে বিবেচনা করা হলো। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব একটি সম্পদ, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করলে এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে। বিক্রি করলে টাকা আমরা নগদে পেয়ে থাকি, যদি আমরা নগদে না পেয়ে থাকি তখন এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ দেনাদারগণ আমাদের টাকা দেন, আর টাকা দিলে আমাদের এই সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়, বিক্রিত পণ্য ফেরত, আমরা আগেও জেনেছি। দেনাদার হতে প্রাপ্তি, ছাড়, অর্থ অনাদায়ী হলে বিলের স্বীকৃতি, অনেক সময় আমরা বিলের স্বীকৃতি পেয়ে থাকি দেনাদার থেকে, তা দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ দেনাদার থেকে আমরা টাকা পাবো, দেনাদার আমাদের জন্য সম্পদ, দেনাদার আরেক নাম বা প্রাপ্য হিসাবেও ধরা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা প্রাপ্য বিল হিসাব দেখতে পাচ্ছি যে প্রাপ্য বিল কিন্তু সম্পদ, অর্থাৎ যেই বিলের অর্থ আমরা পরবর্তীতে পাবো। অর্থাৎ বিলের মাধ্যমে বিক্রয়, তুমি বিক্রি করলা, টাকা যদি ক্রেতা বা গ্রাহক টাকা দিতে না পারেন তখন বিলের স্বীকৃতি দিয়ে থাকেন, সেটা হলো প্রাপ্য বিল। দেনাদার হতো বিলের স্বীকৃতি প্রাপ্তি, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যানের কারণে প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ প্রাপ্য বিলের অর্থ তুমি পরবর্তীতে টাকাটা পাবে, এই জন্য এটি একটি সম্পদ। আর তুমি এই দেনাদার থেকে যেই স্বীকৃতি পেয়েছো এটাই প্রাপ্য বিল। প্রাপ্য আয় হিসাব একটি সম্পদ। প্রাপ্য আয় বা অনাদায়ী আয় বিষয়টি হলো আয় এর টাকা আমরা পেয়ে থাকি কিন্তু আমরা এখনও পাইনি, পরবর্তীতে আমরা পাবো, এই জন্য এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন অনাদায়ী কমিশন, অনাদায়ী সুদ ইত্যাদি। অর্থাৎ তুমি আয়ের যে অর্থ পেয়ে থাকো, যেমন উপভাড়া, কমিশন, প্রাপ্তি বা যে কোনো ধরনের তুমি বিষয় আছে যে তুমি টাকা এখন পাওনি, তুমি আয়ের টাকাটা এখনই পেতে কিন্তু এখন পাওনি, পরবর্তীতে পাবে। তো এই প্রাপ্য আয়ের টাকা পরে পাবো, এই জন্য এটি সম্পদ, অর্থাৎ আমরা পাও না। এই জন্য অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ এই হিসাব বিবেচনা করা হয়ে থাকে। অগ্রিম খরচ হিসাব একটি সম্পদ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যেই খরচের অর্থ আমরা আগে দিয়ে দিয়েছি। অর্থাৎ ভাড়া তুমি দেখো যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে যে ভাড়া 3 মাসের বা 1 বছরের জন্য অ্যাডভান্স দেওয়া হয়, যে অ্যাডভান্স যে আমি যে টাকা দিলাম 3 মাসের বা 2 মাসের, এই অ্যাডভান্স টাকা আমি অগ্রিম আমি টাকা দিয়েছি কিন্তু এখনও সুবিধা পাইনি, পরবর্তী সুবিধা পাওয়া যাবে। এই আমরা যে সুবিধা পাবো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, এটা হচ্ছে আমাদের সম্পদ। কোনো খরচ হতে সুবিধা পাওয়ার পূর্বে তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয়। যেমন অগ্রিম বিমা সালামি, অগ্রিম ভাড়া হিসাব এই ইত্যাদি আমরা দেখতে পেলাম যে খরচের টাকা আমি আগেই দিয়েছি কিন্তু এর সুবিধা আমরা পরে পাবো, এই জন্য এটি সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে অব্যবহৃত মণিহারি এটি একটা সম্পদ। অর্থাৎ এই বছর মণিহারি ক্রয় করা হয়েছিল 1000 টাকা এবং এর 800 টাকা খরচ হয়েছে এবং 200 টাকা রয়ে গিয়েছে এই বছরই। আর এই 200 টাকা হলো অব্যবহৃত মণিহারি। অর্থাৎ যেই মণিহারি আমি ক্রয় করেছিলাম তার যে অংশ এই বছর রয়ে গিয়েছে, যা খরচ হয়েছে তা মণিহারি হিসেবে ধরা হলো, আর যা রয়ে গিয়েছে তা অব্যবহৃত মণিহারি।
আর যেই অব্যবহৃত মণিহারি বা যে অব্যবহৃত মণিহারি রয়ে গিয়েছে তা কিন্তু আমাদের পরবর্তী বছর কাজে লাগবে বা পরবর্তী ব্যবহার আমরা করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা কোনো এই ব্যবহার করার কারণে এই বিষয়টি আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে। বিলম্বিত বিজ্ঞাপন একটি সম্পদ। বিজ্ঞাপন 20,000 টাকা 4 বছরের জন্য দেওয়া হয়েছে। এই বছরে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা ধরা হয়েছে এবং বাকি 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে সংস্থা রয়েছে অ্যাড কোম্পানি, তাদেরকে আমরা যদি 20,000 টাকা 4 বছরের জন্য দিই, তাহলে আমাদের আর্থিক বছরে 5,000 টাকা খাটবে। আর যে বাকি 3 বছরে আমাদের যে 15,000 টাকা, এই 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এই জন্য আমাদের এই বিলম্বিত বিজ্ঞাপনকে ব্যবসায়িক পরিভাষায় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দায় আমাদের থেকে অন্য কোনো প্রতিষ্ঠান টাকা পাবে, তা আমাদের পরিশোধ করতে হবে, তাই হলো দায়। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান আমাদের থেকে টাকা পাবে, তখন কিন্তু তোমার এটা দায় হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ ভবিষ্যতে বা পরে আমাদের টাকা পরিশোধ করতে হবে। যেমন ব্যাংক থেকে তুমি ঋণ নিলে, এটা তোমার পরিশোধ করতে হবে। বাকিতে মাল ক্রয় করা হলো কিন্তু এর অর্থ এখনও দেওয়া হয়নি, পরবর্তীতে পাওনাদারকে তা পরিশোধ করতে হবে। অর্থাৎ তুমি পরবর্তীতে দিতে হবে, তাই কিন্তু দায়। প্রিয় শিক্ষার্থী, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব একটি দায়। প্রদেয় হিসাব অর্থাৎ আমাদের টাকা পরিশোধ করতে হবে, পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করে থাকি। বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের টাকা পরিশোধ করতে হয়। বাকিতে পণ্য ক্রয়কৃত পণ্য ফেরত, পাওনাদারকে পরিশোধ, ছাড় পাওয়া ও বিলের স্বীকৃতি প্রদান করা হলে পাওনাদার হিসেবে লিপিবদ্ধ করা থাকে। অর্থাৎ পাওনাদারকে আমরা যখন টাকা পরিশোধ করতে না পারি, তখন আমাদের পাওনাদারকে অবশ্যই আমাদের বিলের স্বীকৃতি দিতে হয়। প্রদেয় বিল অর্থাৎ যে বিলের অর্থ আমাদেরকে পরিশোধ করতে হবে, এটি একটা দায়। বিলের মাধ্যমে ক্রয়, পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ ও অপরিশোধজনিত প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ তুমি দেখো যে আমরা ব্যবসা প্রতিদিন দেখে থাকি যে যদি ক্রয় করে থাকি, ক্রয় করার পর আমরা যদি টাকা তখন না দিতে পারি, পরবর্তীতে যে একটা নির্দিষ্ট মেয়াদে 2 মাস 3 মাসের মেয়াদে আমরা বিলের স্বীকৃতি থাকি যে আমি টাকাটা পরে দিব, এটা একটা স্বীকৃতি স্বরূপ। এটি হচ্ছে একটা দায়। পরবর্তী টাকা আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে ব্যাংক জমাতির উত্তোলন রয়েছে। ব্যাংক জমাতির উত্তোলন একটি দায়। অর্থাৎ ব্যাংকে জমার অর্থের অতিরিক্ত উত্তোলন করলে আমাদের যে দায় সৃষ্টি হয়, অর্থাৎ টাকা কিন্তু পরিশোধ করতে হবে। আমাদের ব্যাংকে 10 লাখ টাকা ছিল, আমরা আরও অতিরিক্ত 2 লাখ টাকা আমরা উত্তোলন করেছি, বা ব্যাংক থেকে আমরা আমাদের চলতি হিসাবের ক্ষেত্রে আমরা কিন্তু ঋণ নিতে পারি। তখন আমাদের এই হিসাব থেকে অতিরিক্ত টাকা উত্তোলন এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমাদের এই টাকা কিন্তু পরিশোধ করার কারণে এই ব্যাংক জমা অতিরিক্ত একটি দায়। ঋণ হিসাব একটি দায়। অর্থাৎ ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ পরবর্তীতে তা পরিশোধ হলে ঋণ হিসাবে প্রভাবিত হবে বা বিবেচিত হবে। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতেও পারে, যেমন রাকেশের ঋণ হিসাব বা ব্যাংক ঋণ হিসাব। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন অনেক সময় আমরা ঋণ করে থাকি। এই ঋণ কিন্তু প্রতিষ্ঠানকে আবার অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে আমরা ঋণ করেছিলাম, এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। আর যখন আমরা ঋণের টাকা পরিশোধ করব, তখন এই ঋণ কিন্তু কমে যাবে, কিন্তু পুরো বিষয়টাই ঋণ হিসাবে আমাদের লিপিবদ্ধ করা হবে। আর ঋণ কিন্তু পরিশোধ করার কারণে আমাদের একটা দায়। বকেয়া খরচ হিসাব একটি দায়। অর্থাৎ খরচের অর্থ খরচ সবসময় আমরা কি করে থাকি, প্রদান করে থাকি, কিন্তু আমরা যদি খরচের এই অর্থ যদি প্রদান করতে না পারি, আমাদের পরবর্তী কিন্তু এই টাকা পরিশোধ করতে হবে। যদি খরচের অর্থ পরবর্তী পরিশোধ করতে হয়, তাহলে এটি একটি আমাদের জন্য দায়, ব্যবসায় পরিশোধ করতে হবে। অর্থাৎ বকেয়া খরচের বিষয়টি হলো যে সকল খরচের টাকা আমরা এখনও পরিশোধ করতে পারিনি, পরবর্তীতে পরিশোধ করতে হবে, তা দায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ ইত্যাদি। অর্থাৎ যেই খরচের টাকা আমরা এখন দিতে পারিনি বর্তমানে, কিন্তু ভবিষ্যতে আমাদের পরিশোধ করতে হবে, এই জন্য এটি একটা দায়।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অগ্রিম আয় হিসাব রয়েছে। অগ্রিম আয় একটি দায়। আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয়ে থাকে। যেমন অগ্রিম শিগুন সালামি হিসাব, অগ্রিম ভাড়া, অগ্রিম উপভাড়া হিসাব ইত্যাদি অগ্রিম প্রাপ্ত আয়কে অনুপর্যিত আয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। অর্থাৎ একটু আমরা বিশ্লেষণ যদি করি যে আমরা আয়ের টাকা আগে আগে গ্রহণ করেছি, কিন্তু আমাদের কাছ থেকে অন্য কোনো প্রতিষ্ঠান বা গ্রাহক সুবিধা পাবে, কারণ আমরা টাকা আগে নিয়েছি কিন্তু এখনও আমরা সেবা দেইনি বা আমরা এখনও কাজ করে দেইনি, আমাদের কাজটি করে দিতে হবে। আর ব্যবসায়িক পরিভাষায় আমাদের পরবর্তীতে যে কাজ বা কোনো গ্রাহককে যদি কোনো সুবিধা দিতে হয়, পরবর্তীতে কোনো কাজ করে দিতে হয়, তা দায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখানে মালিকানা সত্ত্ব, ব্যবসা প্রতিষ্ঠান হতে মালিকের পাওনা হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এ কিন্তু দুইটা পৃথক সত্তা এখানে। তো দেখো যে মূলধন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা সরবরাহ করে বা যা ব্যবসা প্রতিষ্ঠানে দেয় তা হলো মূলধন। নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, মালিকের অর্থ দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র ক্রয় করা হলো। অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে দিলেই কিন্তু তোমার মূলধন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দেখো মালিকের সাথে আরেকটি বিষয় যে উত্তোলন। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা নিয়ে যায় তা হলো উত্তোলন। যেমন মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে যান, অনেক সময় প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নিয়ে গেলেন, মালিকের আয় করা অর্থ প্রদান করলেন। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যা নিয়ে যাবেন তাই হচ্ছিল মালিকানা সত্ত্বের উত্তোলন বিষয়টি। মালিক নিয়ে গেলে উত্তোলন, এবং মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান দেন তাহলে এটা হবে মূলধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি চিত্র দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক। আমরা জানি যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব দুইটি পৃথক হিসাব রাখা হয়। হিসাব বিজ্ঞানের যে মৌলিক যে নীতি রয়েছে, ওই নীতির মধ্যে একটি বিষয় যে মালিক ব্যবসা থেকে আলাদা। যেমন মূলধন হিসাব নিয়ে আমরা আলোচনা করি। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা সরবরাহ করে বা যা ব্যবসা প্রতিষ্ঠানে দেয় তা হলো মূলধন। আমরা একটু আগে আলোচনা করেছিলাম। জনাব রাকিব 2019 সালের 1 জানুয়ারি নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। মালিক এই টাকা ব্যবসায় আনলেন, এটাই হচ্ছিল মূলধন। মালিক আনলে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু প্রদান করলে এটা মূলধন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ দিতে পারে, পণ্য, সম্পদ ও সুবিধা, যে কোনো সুবিধা প্রদান করলে মূলধন হিসেবে লিপিবদ্ধ করতে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখানে উত্তোলন হিসাব, অর্থাৎ উত্তোলন একটি মালিকানা সত্ত্ব হিসাব। অর্থাৎ মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা গ্রহণ করে তখন তা উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেমন আয়কর প্রদান বা নগদ অর্থ মালিক নিয়ে গেলেন, জীবন বীমার বাবদ মালিক ব্যবসা থেকে টাকা নিলেন। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান মালিক যখন দেন তখন কিন্তু মূলধন, কিন্তু যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক নিয়ে যান তখন এই উত্তোলন হিসাব সৃষ্টি হয়। অর্থাৎ মালিক যখন ব্যবসা থেকে অর্থ নেন বা যে কোনো পণ্য নেন, মালিকের ছেলের স্কুলের বেতন দিলেন ব্যবসা থেকে, এটাও কিন্তু উত্তোলন হিসাব। আবার মালিক তার আয়কর প্রদান করলেন, জীবন বীমা প্রদান করলেন। অর্থাৎ মালিক ব্যবসা থেকে তার নিজ প্রয়োজনে যাই নিবেন তাই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর এই মালিক যেহেতু বিষয়টি এদিকে উল্লেখিত আছে, মালিক উত্তোলন করেছেন, এই জন্য এই বিষয়টি হলো মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,